হ্যালো এইচএসসি 24 ব্যাচ। আমি গত দিনই বলেছিলাম তোমাদের সামনে একটা চমক নিয়ে হাজির হব। সেই চমকটি হচ্ছে, তোমরা যারা অন্তরীকরণ অধ্যায়টিকে খুবই ভয় পাও, তোমাদের জন্য সহজভাবে আমি অন্তরীকরণ অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন সিলেক্ট করেছি এবং এই টাইপের প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো তাহলে এইচএসসি পরীক্ষাতে তোমরা এই টপিকগুলো থেকে কিন্তু 100% কমন পাবা ইনশাআল্লাহ। তো আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ অন্তরীকরণের তোমাদের বেসিক থেকে শুরু করে আমরা কোশ্চেন সলভ করব, ঠিক আছে না? ভরসা আছে? ভরসা আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো সর্বপ্রথম এই চ্যাপ্টারটা থেকে আমরা একটা প্রশ্ন আগে দেখে নিই, যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর তোমাদের একটা জিনিস বলেছিলাম যে আমরা একটা প্রশ্ন মানে একটা সৃজনশীল প্রশ্ন মানে আমরা বেশ কয়েকটি প্রশ্ন সলভ করব, যেখানে প্রত্যেকটাই এক একটা টাইপ আকারে থাকবে, ঠিক আছে? তো সর্বপ্রথম দেখো, অন্তরীকরণ এই চ্যাপ্টারের আমরা এখান থেকে বেশ কিছু প্রবলেম সলভ করব। সেখান থেকে দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের জন্য আমি 60টি প্রশ্ন তৈরি করে রেখেছি। এই 60টি প্রশ্ন আমরা কিন্তু এখন এক এক করে আমরা সলভ করব, ঠিক আছে? খেয়াল করো যে 1 নম্বরের ক নম্বর প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ক নম্বর প্রশ্নটা দেখো, লিমিট দিয়ে প্রবলেমটি আছে, ঠিক আছে? লিমিট দিয়ে প্রবলেমটি আছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, যদি লিমিট এক্সটেন্স টু 0 থাকে আর রুট ওভার যুক্ত মান লবে বা হরে থাকে, ঠিক আছে? যদি এখানে দেখো, তো আমাদের এইটা প্রশ্নের জন্য আমরা কি শুধুমাত্র প্রশ্নটা সলভ করে নিব? না, আমরা কি করব, আমরা টাইপগুলো আগে বুঝে নেব। টাইপ বুঝার পরে আমরা কিন্তু সলভ করব। তো এখানে টাইপটা দেখো, আগে ক নাম্বারের জন্য তোমাদের টাইপটা আমি লিখে দিই, যে টাইপ লিমিট এক্স টেন্ডস টু এখানে সামথিং, মানে যে কোনো কিছু মান থাকবে, ঠিক আছে? যে কোনো কিছু মান থাকবে, এখানে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, যে কোনো মানটা কিন্তু থাকতে পারে। ওকে, এবার এখানে দেখো ভগ্নাংশ থাকবে যার লব আর হর থাকবে, মানে এটা কি হবে? একটা ভগ্নাংশ হবে। এবার এই ভগ্নাংশের দেখো লিমিট এক্সটেন্ডস টু সামথিং, মানে যে কোনো একটা মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এইরকম টাইপের একটা মান থাকবে। আর এখানে ফাংশনটা থাকবে ভগ্নাংশ ফাংশন, যার লব থাকবে আর হর থাকবে। এখন কথা এখানে লব বা হরে, ঠিক আছে, রুট যুক্ত, দেখো রুট যুক্ত লব বা হরে রুটযুক্ত মান থাকলে, ঠিক আছে? এবং দেখো লব বা হর এর যে কোনো একটা জায়গায় রুট ওভার যুক্ত মান থাকবে। কি মান থাকবে? রুট ওভার যুক্ত মান থাকবে। তাহলে দেখো, যদি রুট ওভার যুক্ত মান থাকে তাহলে রুট এর অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। এটা আমাদের একটা টাইপ। কি ক্লিয়ার বিষয়টা? এই টাইপটা দেখো, আমি আর একটু ক্লিয়ার করে দিই তোমাদের, যে যদি লব ও হর থাকে অর্থাৎ ভগ্নাংশ থাকে, তাহলে লব বা হরের মধ্যে যে কোনো একটা জায়গায় যদি রুট ওভার যুক্ত মান থাকে, তাহলে যেখানে রুট ওভার যুক্ত মান থাকবে ওই রুট ওভার যুক্ত মানের অনুবন্ধী মান দিয়ে লবকে ও হরকে গুণ করতে হবে। অনুবন্ধী কি? যদি প্লাস মান থাকে তাহলে মাইনাস হবে, যদি মাইনাস মান থাকে তাহলে প্লাস হবে। তো এখানে আমরা একটু চেক করি, খেয়াল করো এই প্রশ্নটা একটু তোমরা দেখো। এই যে লিমিট এক্সটেন্ডস টু 0, মানে এটা একটা সামথিং মান। দেখো লব আছে, হর আছে, লবে রুট ওভার যুক্ত মান আছে, এইটা রুট ওভার যুক্ত মান, মাইনাস এটা একটা রুট ওভার যুক্ত মান, তাই না? তো এর অনুবন্ধী কি হবে? এই যেখানে মাইনাস আছে না, এই চিহ্নটা মাইনাস যদি আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে, যদি এখানে প্লাস থাকে তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। কি আমরা টাইপটা ক্লিয়ার হয়েছি? তো যদি রুট ওভার যুক্ত মান থাকে তাহলে রুটের অনুবন্ধী দিয়ে লব ও হরকে আমরা গুণ করব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া কেন আমরা এটা দিয়ে গুণ করব? কারণ ভাইয়া, যে আমরা সর্বপ্রথম একটা জিনিস দেখব, যে এক্স টেন্ডস টু 0 এই মানটা এখানে বসিয়ে যদি আমাদের
0/0 আকার, 0/0 আকার আসে, 0/0 আকার, ঠিক আছে। অর্থাৎ 0/0 আকার কি, যে এক্সের ভ্যালুটা বসিয়ে যদি 0/0 আকার আসে তাহলে এটা অনির্ণায়ক আকার, অর্থাৎ এটার মান নির্ণয় করা যাবে না। তখন মানটা নির্ণয় করার জন্য আমাদেরকে এই রুটওভারযুক্ত মান থাকলে তার অনুবন্ধী দিয়ে লবকে হরকে আমরা গুণ করে দিব। তো টাইপটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। এক্সটেন্স টু 0 যদি আমরা বসাই, দেখো তো আমাদের ভ্যালুটা কি আসছে, যে এখানে যদি 0 বসাই 1 + 0 মানে √1 মাইনাস √1 মানে কি এখানে কি 0/0, 0/0 আকার চলে আসছে, মানে 1 নির্ণায়ক আকার। তাহলে 1 নির্ণায়ক আকার আসলো মানে কি, এখন এটাকে পরিবর্তন করে এই 0/0 এই আকারটাকে আমাদেরকে উঠাতে হবে। তাহলে 0/0 আকারটাকে আমরা কখন উঠাতে পারবো, যখন এখানে দেখো লবে হরে একই রকম কিছু আসবে। এখানে একটা জিনিস মাথায় রাখবা, 0/0 কেন আসলো, কারণ লবে হরে একই রকম জিনিস আছে, ওই একই রকম জিনিসটাকে খুঁজে বের করতে হবে। একই রকম জিনিসটাকে যখন লবে হরে পেয়ে যাবা, ওটাকে কেটে দিলেই 0/0 ভ্যানিশ হয়ে যাবে। কি ক্লিয়ার তো? তাহলে 0/0 কেন আসলো, কারণ হচ্ছে লবে হরে একই রকম কোনো একটা মান আছে। তো ওই একই রকম মানটা কি, সেটা আমরা সর্বপ্রথমে খুঁজে আমরা বের করে নিতে চাই। তাহলে দেখো আমাদের টাইপটা ছিল তার অনুবন্ধী দিয়ে গুণ করব, তাহলে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করে ফেলি। লিমিট x টেন্ডস টু 0, অনুবন্ধী কি হচ্ছে দেখো, যে √1 + 2x মাইনাস √1 - 3x। তাহলে এর অনুবন্ধী কি ছিল, এখানে মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে, √1 + 2x প্লাস √1 - 3x, ঠিক আছে। এবার দেখো ডিভাইডেড বাই, এখানে x থাকলো তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করেছিলাম, মানে √1 + 2x প্লাস হচ্ছে √1 - 3x। তাহলে এটা দ্বারা আমরা গুণ করে নিলাম। কি ক্লিয়ার তো? তাহলে আমরা লবকে হরকে এর অনুবন্ধী দ্বারা গুণ করে নিয়েছি। এখন লক্ষ্য রাখো, এখন আমরা এটাকে সলভ করে কি পাচ্ছি দেখো, যে লিমিট x টেন্ডস টু আমরা 0 পাচ্ছি। এখন দেখো তো এই লবে দেখো তো a - b ইন্টু a + b হয়ে গেছে না? তাহলে a - b ইন্টু a + b মানে কি, a² - b² এর ফর্মুলা। তাহলে দেখো 1 + 2x তার √, তার সাথে স্কোয়ার মানে হচ্ছে a² মাইনাস, যদি আমরা এবার b² নিই তাহলে দেখো তো √1 - 3x তার উপর হচ্ছে স্কোয়ার, a² - b² ফর্মুলা। এখন দেখো হরে আমরা কি করব, হরে কি আমরা x দিয়ে গুণ করে দিব? না, x দিয়ে গুণ করা যাবে না, কারণ এটা উৎপাদক আকারে আছে, এই জন্য এটাকে আমরা রেখেই দিব। দেখো x √1 + 2x প্লাস √1 - 3x, এটা উৎপাদক আকারে থেকে গেল। ভাইয়া তোমাদের তো মনে আছে যে আমরা এটা গুণ করলাম কেন, 0/0 কেন আসলো, লবে হরে একই রকম কোনো কিছু আছে, ওই একই রকমটাকে খুঁজে আমরা বের করব। আচ্ছা এখন এটাকে যদি আমরা মান বের করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা এখান থেকে কি পাচ্ছি, যে এখান থেকে ছিল লিমিট x টেন্ডস টু 0, a² - b², তাহলে এটাকে স্কোয়ার করলে কত থাকে, আমাদের লবে কত আসছে দেখো 1 + 2x, স্কোয়ারটা উঠে গেল √এর জন্য। এবার দেখো যে এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে √টা উঠে যাবে, তাহলে থাকলো কি -1 প্লাস হচ্ছে 3x, আর এখানে কি x √1 + 2x প্লাস √1 - 3x, এই তো আমাদের মানটা থাকলো। আচ্ছা এখন আমরা এটাকে সলভ করে কি পাই একটু দেখি, তাই না? তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা, লিমিট x টেন্ডস টু 0, লবে আমরা কি পাচ্ছি দেখো তো 1 কেটে গেল, তাহলে থাকলো কত দেখো তো, টোটাল হচ্ছে 5x, x √1 + 2x প্লাস √1 - 3x। আচ্ছা ভাইয়া আপুরা তোমরা কি এখন বুঝতে পারছো লবে হরে একই রকম জিনিস চলে আসলো? আমি তোমাদের আগেই বলেছি 0/0 কেন আসলো, এই যে 0/0 কেন এসেছিল, লবে হরে একই রকম জিনিস এসেছিল। দেখো তো কি আছে একই রকম, x একই রকম ছিল না, তাহলে এটা কি হলো, কেটে গেল। এখন এই যে একই রকম জিনিসটা কেটে দিলাম মানে আমাদের 0/0টা কি হলো, ভ্যানিশ হয়ে গেল। এখন আমরা আবার লিমিটের ভ্যালুটা বসিয়ে দেখব এই ফাংশনে, যদি 0/0 না আসে তাহলে আমাদের কি হবে, আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তো এখন দেখো আমরা যদি এখানে মানটা বসাই, একটু লক্ষ্য রাখো যে লিমিট x টেন্ডস টু 0, x এর জায়গায় যদি আমরা এখন ভ্যালু বসাই, যখন তুমি ভ্যালু বসাবা
তখন কিন্তু আর লিমিট কথাটি তোমাকে লিখতে হবে না। তাহলে এখন দেখো শুধু 5 আছে, তাহলে 5 থেকে গেল। এবার যদি তুমি হরে এক্সের ভ্যালুটা বসাও, তাহলে এখানে 0 বসালে পুরোটাই 0, তাহলে √1, তাহলে এখানে √1 মানে কত 1, প্লাস এই জায়গায় দেখো তো 1 - 0, 1 - 0 মানে কত 1, তাহলে √1 মানে কত 1, তাহলে থাকলো কত বলো তো 5/2। এটাই হচ্ছে আমাদের উত্তর। কি মনে করো যে লিমিট x টেন্ডস টু হচ্ছে 1, 2x + 4 x মাইনাস হচ্ছে 1 বা x মাইনাস মনে করো 2 এরকম মান আছে। আচ্ছা এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, 1, এই ভ্যালুটা যদি এখানে বসাই দাও আমাদের কি 0/0 আকার আসবে বলো তো? 0/0 আকার আসবে না। যদি 0/0 আকার না আসে, অর্থাৎ 1 নির্ণয়ক আকার যদি না আসে, তাহলে মান বসিয়ে যা পাবা সেটাই কিন্তু উত্তর। তাহলে এখানে যদি বসাও 2 + 4 ডিভাইডেড বাই কত -1, অর্থাৎ -6, এটাই হচ্ছে আমাদের উত্তর। যদি লিমিটের ভ্যালুটা বসিয়ে 1 নির্ণায়ক আকার না আসে, তাহলে যেটা পাবা তুমি সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে লিমিট √ যুক্ত যদি মান থাকে আমরা কিভাবে সলভ করব, এইটা তোমরা ক্লিয়ার হয়েছো, ঠিক আছে? দেখো আমরা কিন্তু এ থেকে শুরু করে জেড পর্যন্ত, অর্থাৎ A to Z, আমরা অন্তরীকরণ এই অধ্যায়টির আমরা সকল টাইপের প্রশ্ন কিন্তু সলভ করব। সো তোমাদের ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে হবে, ক্লাসে মনোযোগী হতে হবে এবং ক্লাসগুলো তোমাদেরকে নোট করতে হবে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা টপিকই কিন্তু আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটি সলভ করা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলে আসো আমাদের খ নাম্বার প্রশ্ন। এইটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন, দেখো প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়ে নাও। হ্যাঁ, প্রশ্নটা তোমরা বুঝতে পারছো কি না একটু দেখো। যে জেড এর মান দেওয়া আছে, z = f(x), z = f(x) দেওয়া আছে, আর f(x) হচ্ছে sin x। তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু, এখানে হচ্ছে x/2, সরি এখানে এটা হচ্ছে π/2, হ্যাঁ। তাহলে এই জায়গায় দেখো লিমিট x টেন্ডস টু π/2 আর হচ্ছে 1 - f(x) আর f'(x) এর মান আমাদের বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এই মানটা বের করতে চাই, আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা এই মানটা এখন বের করি। তাহলে সর্বপ্রথম আমরা হচ্ছে f(x) আর f'(x) একটা জিনিস লক্ষ্য করো, f'(x) মানে কি? f(x) যে ফাংশনটা আছে তার একবার অন্তরজ। তাহলে দেখো f(x) sin x ছিল, তাহলে f'(x)টা কি হবে বলো তো? sin x এর অন্তরজ কি? cos x। অর্থাৎ f(x) যে ফাংশনটি ছিল তার একবার অন্তরীকরণই হচ্ছে f'(x). তাহলে আমরা এই মানটা কিন্তু বসাই দিলাম। এখন লক্ষ্য রাখো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই, আমাদের ভ্যালুটা কি ছিল? লিমিট x টেন্ডস টু π/2, x টেন্ডস টু π/2, হ্যাঁ। এবার দেখো এখান থেকে আমরা বলতে পারি 1 মাইনাস হচ্ছে sin x আর ডিভাইডেড বাই হচ্ছে কি cos x। এটা আমরা পেলাম, কি ক্লিয়ার তো? এটা আমরা পেলাম। আচ্ছা এবার তুই চলে যেতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা খেয়াল করো, এই যে আমরা ভ্যালুটা পেলাম, এখন আমাদের মূল টার্গেট হচ্ছে কি? যে মূল টার্গেট যখনই দেখবা লিমিট x টেন্ডস টু সামথিং, কোনো কিছু আছে, তখনই আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা x এর ভ্যালুটা এই ফাংশনে আমরা বসিয়ে দেখব। বসানোর পরে যদি 0/0 আকার আসে মানে হচ্ছে 1 নির্ণায়ক আকার। 0/0 আকার আসবে মানে কি? লবে হরে একই রকম কোনো কিছু থাকবে, ওটাকে বের করে ভ্যানিশ করতে হবে। আর যদি দেখো 0/0 আসছে না, তাহলে কি মান বসিয়ে যা পাবা সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমরা যদি এখানে মানটা বসাই, তো লক্ষ্য রাখো তো যে π/2, তাহলে sin π/2 মানে কত? 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কত? 1, তাহলে 1 - 1 মানে 0, আর cos 90 ডিগ্রি মান কত? 0, তাহলে 0/0 আকার আসছে। আমরা যখন মানটা বসাচ্ছি তখন কি আসছে? 0/0 আকার। আর এখানে পাশে এটা কিন্তু লিখে দিবা। এটা তো ক্লিয়ার যে 0/0টা কেন আসলো, 0/0টা কেন আসলো? এই যে লিমিটের ভ্যালুটা x এর জায়গায় বসাই দিয়ে আমরা ফলাফলটা দেখলাম যে 0/0, লবেও 0 আসছে, হরেও 0 আসছে, মানে এটা ডিরেক্টলি মানটা বের করা সম্ভব না। তাহলে 0/0 আসলো কেন? লবে হরে একই রকম কোনো কিছু আছে, ওই একই রকমটাকে আমরা এখন খুঁজে বের করব। কি ক্লিয়ার তো? টাইপটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, ক্লিয়ার বলেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এবার খেয়াল করো, এখন দেখো, এখন কথা হচ্ছে ভাইয়া 0/0 আকার তো চলে আসলো,
এখন তো আমরা ডিরেক্ট মান বসাতে পারছি না, তাহলে এখন কি করব, আমাদেরকে এটা সলভ করে আমাদের 0/0 আকারটাকে ভ্যানিশ করতে হবে। তো তুমি যখন দেখবা লবে বা হরে 1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস কজ এক্স আছে, তাহলে তার অনুবন্ধী দিয়ে লবকে হরকে গুণ করে দিবা। তাহলে এখানে দেখো লবে আছে 1 মাইনাস সাইন এক্স, তাহলে টাইপটা কি, এর অনুবন্ধী দিয়ে লবকে হরকে আমরা কি করব, গুণ করে দেব। তাহলে আমরা যদি এখন দেখো লবকে হরকে গুণ করি, টাইপটা মনে রাখবা, লিমিট এক্স টেন্ডস টু π/2। দেখো যদি অনুবন্ধী দ্বারা গুণ করি 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স। আচ্ছা, এবার এখানে দেখো যে কজ এক্স থাকলো আর হচ্ছে 1 প্লাস সাইন এক্স। তাহলে আমরা কি করলাম যে 1 মাইনাস সাইন এক্সের অনুবন্ধী দিয়ে আমরা গুণ করে দিলাম। আচ্ছা, গুণ করেছি, খুবই ভালো কথা। এখন আমরা কি করতে পারছি দেখো, এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি যে লিমিট এক্স টেন্ডস টু π/2, এটা তো আমরা পেলাম নাকি। আচ্ছা, লবে দেখো তো একটা সূত্র হয়ে গেছে না, লবে কি সূত্র হয়েছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর এখানে কি থাকছে দেখো তো, কজ এক্স আর হচ্ছে 1 প্লাস সাইন এক্স, এটা আমরা পেলাম। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখন যদি আমি তোমাদের বলি 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা কি একটা সূত্র চলে আসছে না বলো তো। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, আমরা কি এখান থেকে বলতে পারি না যে লিমিট এক্স টেন্ডস টু π/2, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এখানে হচ্ছে কজ এক্স 1 প্লাস সাইন এক্স। এই যে ভাইয়া তোমরা দেখো যে আমি যেটা কন্ডিশন বলেছিলাম, 0 কেন আসলো, 0 আসার কারণ লবে হরে একই রকম কোনো কিছু থাকবে। দেখো তো কজ এক্স একই রকম আছে তো নাকি, পেয়েছো না, একই রকম ফাংশন পেতেই হবে, না পেলে 0/0 কখনোই আসবে না। কি কনসেপ্ট ক্লিয়ার তো। তাহলে একই রকম পেয়ে গেছি মানে কি, একই রকম যা থাকবে কেটে দিব। তাহলে ওকে কেটে এখন টুকরো টুকরো করে দাও। তাহলে কেটে যদি টুকরো টুকরো করো তাহলে কি পাচ্ছ দেখো, যে এখানে পাচ্ছ লিমিট এক্স টেন্ডস টু π/2। এই জায়গায় দেখো তো কজের সাথে একটা কজ যদি কেটে যায় তাহলে থাকে কজ এক্স, আর এখানে 1 প্লাস সাইন এক্স। এখন কেটে টুকরো টুকরো করার পরে যে ফাংশনটা আসলো, এখানে আবার তুমি লিমিটের ভ্যালুটা বসিয়ে দেখবা, যদি 0/0 আসে তাহলে আবার সূত্র বসাতে হবে, আর যদি 0/0 না আসে তাহলে ফলাফল যা আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে এখন দেখো তো আমরা যদি এটা বসাই দেখি, তাহলে কজ π/2, কজ 90 ডিগ্রির মান, তাহলে কজ 90 ডিগ্রির মান 0, আর সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে 0 1 প্লাস 1, তাহলে 0/0 আকার আসছে না তো। তাহলে ভ্যালু বসিয়ে যা পাবা সেটা উত্তর। আর যখন তুমি ভ্যালু বসাবা তখন কি করতে হবে, লিমিটটা লিখতে হবে না। তাহলে এখানে আমরা বলতে পারি কজ π/2 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন π/2। এখন দেখো এখানে আসছে 0, 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। কি আচ্ছা, গ নম্বর প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা দেখেই তোমরা বুঝতে পারছো যে প্রশ্নটা আসলে কি চেয়েছে। দেখো দেখাও যে এখানে 3টা দাগ আছে, এটা দেখে আবার ভয় পেও না। 3টা দাগ মানে কি, 3 বার অন্তরীকরণ। অর্থাৎ এখানে একটা জিনিস তোমরা একটু বুঝে নাও, বেসিকটা ক্লিয়ার করে দিই। পর্যায়ক্রমিক অন্তরজ, হ্যাঁ পর্যায়ক্রমিক অন্তরজ। পর্যায়ক্রমিক অন্তরজ মানে হচ্ছে একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনটিকে জয়বার অন্তরজ করতে বলুক না কেন আমরা ততবারই অন্তরজ করতে পারবো। এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজ। যেমন মনে করো যে y ইকুয়াল হচ্ছে f(x), এটা একটা ফাংশন। এখন তুমি এটাকে যদি একবার অন্তরজ করো, মনে করো এটাকে একবার অন্তরজ করছো, তাহলে একবার অন্তরজ করলে ওয়াইটা হয়ে যায় dy dx, বা এটাকে লেখা যায় y1। কি ক্লিয়ার তো, যে y এর অন্তরজ y1 অথবা y এর অন্তরজ dy dx। এবার f(x) এর ফলাফলটা কি হবে, f'(x), অর্থাৎ এটাকে তুমি একবার অন্তরজ করেছো, ঠিক আছে। এবার দেখো যদি তুমি এটাকে 2 বার অন্তরজ করো, মনে করো এটাকে আবার অন্তরজ করবা, একবার অন্তরজ করে যেটা পেয়েছো ওইটাকে, ওই ফাংশনটিকে তুমি আবার অন্তরজ করবা, তাহলে এটাকে লেখা যায় d² ডিভাইডেড বাই dx²। দেখো যার সাপেক্ষে অন্তরজ করবা তার পাওয়ারটা পরিবর্তন হবে। প্রথমটাতে 1 ছিল, তারপরেরটাতে 2, জয়বার অন্তরজ করবা ততবার বাড়তেই থাকবে। আর কাকে অন্তরজ করেছে, ওয়াইকে।
এই জন্য ওয়াইটা অপরিবর্তিত থাকবে, আর শুধু ডি এর পাওয়ারটা চেঞ্জ হবে, লবে ডি এর পাওয়ারটা চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে ডি এর পাওয়ার এখানে ডি, আর এখানে হচ্ছে কি ডি স্কোয়ার। এবার দেখো, যদি তুমি মনে করো এইভাবে না লিখে ওয়াই ওয়ানকে পরিবর্তন করবা, তাহলে ওয়াই ওয়ানের অন্তরজ হবে কি ওয়াই টু, ওয়াই ওয়ানের অন্তরজ হচ্ছে কি ওয়াই টু, আর এই ফলাফলটা কি হবে এফ ডবল প্রাইম এক্স। এখন মনে করো তুমি তৃতীয়বার অন্তরজ করতে চাও, অর্থাৎ এই ফাংশনটিকে তুমি তৃতীয়বার অন্তরজ করতে চাও। যদি তুমি তৃতীয়বার অন্তরজ করো তাহলে এটাকে লেখা যায় ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। এটাকেই এটা ডি এক্স কিউব, এটাকেই তুমি যদি মনে করো আমি এভাবে না লিখে ওয়াই টু এর অন্তরজ হচ্ছে ওয়াই থ্রি, এটা লিখতে পারো। আর এটা কি তিনবার অন্তরজ ছিল না, তাহলে এফ ডবল ট্রিপল প্রাইম এক্স। দেখো এই জিনিসটা আমরা তিনবার অন্তরজ করলাম, অর্থাৎ একটা ফাংশন ওয়াই ছিল, তাকে আমরা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, আটবার, যয়বার বলবে তুমি তয়বার কিন্তু অন্তরজ করতে পারবা। এইভাবে আর পর্যায়ক্রমিক অন্তরজগুলোকে লিখতে হবে। তাহলে দেখো কার পরিবর্তন হবে, যার সাপেক্ষে অন্তরজ করবা, আর লবের হচ্ছে কি ডি এর পরিবর্তন। কি ক্লিয়ার তো? আর এদিকে 1 2 3 4 এটা ফাংশনটা চলতেই থাকবে। ওকে, তোমরা পর্যায়ক্রমিক ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমাদের প্রশ্নতে জয়বার অন্তরজ করতে বলবে, আমাদেরকে কি করতে হবে তয়বারই অন্তরজ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে বেসিকটা কমপ্লিট। এবার লক্ষ্য রাখো তো এদিকে, এই যে এফ অফ এক্স ফাংশন যেটা দেওয়া আছে, তিনবার অন্তরজ করে যা পাবা তার সাথে কজ এক্সটাকে যোগ করলে কি হবে, জিরো হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে যেটা আমাদের এফ অফ এক্স ফাংশন যেটা দেওয়া ছিল, এটাকে আমরা এখন তিনবার অন্তরজ করব। দেখো দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি সাইন এক্স। তাহলে আমরা যদি এটাকে একবার অন্তরজ করি, একবার অন্তরজ মানে কি এফ প্রাইম এক্স, যেহেতু এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে তাহলে এফ প্রাইম মানে একবার অন্তরজ। সাইন এক্সের অন্তরজ কি, সাইন এক্সের অন্তরজ হচ্ছে কজ এক্স, এটা আমরা জানি। সাইন এক্সের অন্তরজ কি কজ এক্স। এখন দেখো এটাকে আবার অন্তরজ করছি, তাহলে এফ ওয়ান হয়ে যাবে কি এফ টু ডবল হয়ে যাবে। এবার বলো কজ এক্সের অন্তরজ কি, কজ এক্সের অন্তরজ হচ্ছে মাইনাস সাইন এক্স, এটা আমরা পেলাম। এখন দেখো দুইবার অন্তরজ করা হয়েছে, বাট আমাদের অন্তরজ করতে বলেছে কয়বার, তিনবার। এটাকে আবার অন্তরজ করো, এবং যদি আমরা এটাকে আবার অন্তরজ করি তাহলে এফ ট্রিপল প্রাইম এক্স, এখন মাইনাস থাকলো সাইন এক্সের অন্তরজ কি ভাই কজ এক্স, তাহলে এটা থেকে গেল কজ এক্স। তাহলে এই যে দেখো তিনবার অন্তরজ করে আমরা কি মান পেলাম, এই মানটা আমরা পেলাম না। এখন এখানে আমাদের যেটা দেখাতে বলেছে বাম পক্ষ থেকে ডান পক্ষটা কত, জিরো। তাহলে আমরা যদি এখানে বাম পক্ষটা বসাই দিই, দেখো তো আমরা যদি বাম পক্ষ বসাই দিই তাহলে আমরা ফলাফলটা কি পাচ্ছি, লক্ষ্য রাখো যে আমাদের লেফট হ্যান্ড সাইড কত ছিল, দেখো এফ ট্রিপল প্রাইম এক্স প্লাস হচ্ছে কি কজ এক্স, এটা তো ছিল নাকি। আমরা যদি এখন ভ্যালুগুলো বসাই দিই, এফ ট্রিপল প্রাইম এক্স তিনবার অন্তরজ করে কত পেয়েছো, মাইনাস কজ এক্স, প্লাস এখানে হচ্ছে কি কজ এক্স, তাহলে কজ এক্স আর কজ এক্স জিরো। দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। খুবই চমৎকার একটা প্রশ্ন, ঠিক আছে? জাস্ট এগুলো 2 মার্কের জন্য থাকতে পারে পরীক্ষায়। তো তোমরা এটা কি ক্লিয়ার হয়েছো, একটু আমাকে কমেন্টে জানাও। চয়ন ক্লিয়ার বলেছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু কমেন্টে জানাও এই প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা। আমরা কিন্তু ধীরে ধীরে আরও চমকের দিকে যাব, অর্থাৎ আরও চমকপ্রদ অঙ্ক আমরা সলভ করব। আজকে আমরা খুবই সুন্দর সুন্দর অঙ্কগুলো সলভ করব, যে অঙ্কগুলো তোমরা ভয় পাও আজকে কিন্তু তোমাদের কাছে সেগুলো আমি সহজ করে দিব, ঠিক আছে? প্রশ্নটা দেখো, ঘ নাম্বার প্রশ্নটা দেখো, এখানে লক্ষ্য রাখো, খুবই চমৎকার একটা প্রশ্ন, যেটা 4 মার্কের জন্য আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? 4 মার্কের জন্য পরীক্ষায় আসার মতো একটি প্রবলেম। দেখো ভাইয়া এখানে কি বলেছে, ডি ডিজেড কার সাপেক্ষে অন্তরজ করতে বলেছে, জেডের সাপেক্ষে। তাহলে যেগুলো অন্তরজ করবা সবগুলো জেড চলকযুক্ত মান হতে হবে। কারণ তুমি যদি এক্সের সাপেক্ষে অন্তরজ করো তাহলে ইউ পাওয়ার ভি যদি থাকে, দুইটা ইউও হবে এক্স চলকের ফাংশন, ভিও হবে এক্স চলকের ফাংশন। কি ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে দেখো যেহেতু জেড তার পাওয়ার এক্স আছে, তাহলে এই এক্সের মানটাকে আমরা কি করব, জেড চলকে প্রথমে কনভার্ট করে দিব, তারপরে আমরা জেডের সাপেক্ষে এটাকে আমরা কি করব, অন্তরজ করব। কি ক্লিয়ার তো বিষয়টা? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস লক্ষ্য রাখো, যদি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হও তাহলে আমাদের মূল টার্গেট কি, এক্সের মানটা এখন বের করা। তাহলে দেখো তো
যে আমাদের হচ্ছে এখানে দেওয়া ছিল যে দেয়া আছে দেখো যে জেড ইকুয়াল হচ্ছে কি সাইন এক্স, এটা দেওয়া ছিল। দেখো জেড ইকুয়াল এফ অফ এক্স ফাংশনটাই হচ্ছে কি সাইন এক্স, তাহলে জেড ইকুয়াল সাইন এক্স দিলাম। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে জেডের সাপেক্ষে অন্তরজ করবো। একটা জিনিস লক্ষ্য রাখবা ভাইয়া, এখানে যদি এক্সের সাপেক্ষে অন্তরজ বলতো তাহলে জেডের মানটাই বসাই দিতে হতো, বাট এখানে জেডের সাপেক্ষে আমাদের অন্তরজ করতে বলেছে, মানে কি এক্স চলকের ফাংশনটাকে জেডে আমরা কনভার্ট করে দিব, এটা মাথায় রাখবা কিন্তু তোমরা। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করি, তাহলে দেখো এই সাইনটাকে এদিকে যদি পাঠাই দিই তাহলে কি হবে ভাই, সাইন ইনভার্স জেড ইকুয়াল হচ্ছে কি এক্স। কি ক্লিয়ার? তো দেখো এক্স এর মানটা জেড চলকের হয়ে গেল না। এখন আমাদের যেটা বের করতে বলেছে দেখো যে ডিজেড, জেডের সাপেক্ষে অন্তরজ, এখানে জেড থাকলো আর এটা হচ্ছে কি সাইন ইনভার্স জেড। ওকে, দেখো এটা এক্স চলকের একটা ফাংশন, তার পাওয়ারটাও এক্স চলকের একটা ফাংশন, আর কার সাপেক্ষে অন্তরজ জেড, সরি এটা একটা জেড চলকের ফাংশন, লবেও একটা জেড চলকের ফাংশন, তাহলে কার সাপেক্ষে অন্তরজ জেডের সাপেক্ষে। তাহলে যদি এটা হয় তাহলে আমরা ডিরেক্ট এখানে সূত্র বসাই দিব। সূত্রটা কি একটু লক্ষ্য রাখো, দেখো আমরা হচ্ছে এখন সূত্রটা একটু জেনে নিই, বেসিকটা আমরা জেনে নিই। দেখো ডি ডিএক্স ইউ তার পাওয়ার হচ্ছে ভি, এটা যদি আমাদের থাকে, এখানে ইউ ও ভি ইকুয়াল এক্স চলকের দুইটি ফাংশন, অবশ্যই মাথায় রাখবা। ওকে, যার সাপেক্ষে তুমি অন্তরজ করবা ওই চলকের ফাংশন হতেই হবে। কি ক্লিয়ার তো বিষয়টা? এখানে এক্স এর সাপেক্ষে যদি অন্তরজ করি তাহলে ইউ আর ভি এর মানটা এক্স চলকেরই ফাংশন হতে হবে। দেখো এখানে জেড এর সাপেক্ষে আমরা অন্তরজ করেছি, তাহলে দুইটাই কি জেড চলকের ফাংশন না? তাহলে ঠিক আছে, এখন আমরা সূত্র বসাবো। তো কি সূত্র বসাবো? ওই সূত্রটা আমরা সর্বপ্রথম এখন জেনে নিব। তাহলে এখন দেখো ওই সূত্রটাই কিন্তু আমরা এখন জেনে নিচ্ছি। ইউ তার পাওয়ার ভি যদি থাকে, আমরা ডিরেক্ট সূত্রটা বসাতে পারি এভাবে, ইউ তার পাওয়ার ভি রেখে দিলাম। এবার দেখো যে ভি ডিডিএক্স লন ইউ মাইনাস লন ইউ ডিডিএক্স ভি, এটা হচ্ছে আমাদের সূত্র। কি ক্লিয়ার তো? দেখো আমাদের সূত্র হচ্ছে কি ইউ তার পাওয়ার ভি, এবার ভি ডিডিএক্স লন ইউ মাইনাস লন ইউ ডিডিএক্স ভি। এই সূত্রটা যদি আমরা ডিরেক্ট বসাই দিই তাহলে কিন্তু আমাদের অন্তরজ হয়ে যাবে। এই প্রশ্নটাকে আমরা দুইভাবে অন্তরজ করতে পারি। তো তুমি যদি ডিরেক্ট সূত্রটা মনে রাখতে পারো তাহলে ডিরেক্ট সূত্র বসাই দিবা, অথবা আরও একটা উপায় আছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখাই দিব। ঠিক আছে, তাহলে দুই পদ্ধতিতে আমরা দেখাই দিব। তাহলে এখন যদি ডিরেক্ট আমরা সূত্র বসাই দিই যে ইউ তার পাওয়ার ভি, তাহলে দেখো সূত্রটা বসাই দিচ্ছি, ইউ বসাই দিলাম, ইউ তার পাওয়ার ভি, তারপরে দেখো যে ভি ডিডিএক্স লন ইউ বলতে কি লন জেড মাইনাস লন ইউ ডিডিএক্স ভি হচ্ছে কি সাইন ইনভার্স জেড। আমরা সূত্র বসাই দিলাম। এখন এটাকে যদি আমরা অন্তরজ করি তাহলে কিন্তু আমরা কি পাবো, উত্তরটা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এখন অন্তরজ করে আমরা ফলাফলটা কি পাচ্ছি, ফলাফলটা একটু লিখছি। হ্যাঁ দেখো সূত্রটা মিশাই দিলাম। এখন খেয়াল করো, আমরা যদি তাহলে কি লিখলাম, ভি ডিডিএক্স লন ইউ মাইনাস লন ইউ ডিডিএক্স ভি। ওকে, এখন দেখো আমরা সূত্রটা যদি বসাই তাহলে কি পাচ্ছি, জেড সাইন ইনভার্স জেড, এটা থেকে গেল। এখন এখানে দেখো সাইন জেড, এটা ইউ স্থির রেখে দিলাম, সাইন ইনভার্স জেড এটা থাকলো। এখন দেখো তো লন জেড কার সাপেক্ষে, সরি এখানে ডিএক্স হবে, সরি এখানে ডিজেড হবে। হ্যাঁ এখানে ডিজেড করে নাও, তোমরা একটু ডিজেড করে নাও, ডিজেড, কারণ জেডের সাপেক্ষে আমরা অন্তরজ করছি। আচ্ছা, লন জেডকে জেডের সাপেক্ষে অন্তরজ, তাহলে কি হবে ওয়ান জেড, তাহলে এখানে আমরা বলতে পারি ওয়ান জেড। লন জেড কার সাপেক্ষে, জেডের সাপেক্ষে, তাহলে ওয়ান জেড। আচ্ছা এবার দেখো মাইনাস চিহ্ন ছিল বসাই দিলাম, তারপরে দেখো লন জেড,
এবার দেখো সাইন ইনভার্স জেডকে জেডের সাপেক্ষে অন্তরজ, তাহলে সাইন ইনভার্স মানে কি, সাইন ইনভার্সের অন্তরজের সূত্র কি 1/√1 মাইনাস জেড স্কোয়ার, আমরা সূত্র বসাই দিলাম। এখন এটাকে যদি সাজাই নিই তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে জেড সাইন ইনভার্স জেড, এবার দেখো সাইন ইনভার্স জেড ডিভাইডেড বাই জেড মাইনাস লন জেড ডিভাইডেড বাই √1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে তুমি যা পাবা সেটাই কিন্তু আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তুমি যদি মনে করো সাইন ইনভার্স আমরা জেডের জায়গায় মানটা বসাবো, সেটা বসাতে পারো, বাট দরকার নাই, আমরা এভাবেই কিন্তু রেখে দেবো, কারণ জেডের সাপেক্ষে আমাদের অন্তরজ বের করতে বলেছে। তো এটা তোমরা ক্লিয়ার হয়েছো কি না তোমরা একটু কমেন্টে জানাও। এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কি না একটু কমেন্টে জানাও, প্রত্যেকে দ্রুত কমেন্ট করো। আচ্ছা ওকে, চয়ন রয় বলেছো ক্লিয়ার, আসাদুল জি ক্লিয়ার, ফারজানা বিনতে মুসা বলেছো, ফারজানা বলেছো ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? তোমরা ক্লাসটা শুধু মনোযোগ দিয়ে করো, তাহলে দেখবা যে অঙ্কগুলো তোমাদের কাছে খুবই ইজি হয়ে যায়। ওকে দেখো, এই প্রশ্নটি তুমি যদি মনে করো আমি আরেকটা নিয়মে করব, সেটাও কিন্তু করা যায়। এখন মনে করো ডিরেক্ট সূত্রের মাধ্যমে বের করা যায়, যদি তুমি বিকল্প পদ্ধতিতে সলভ করতে চাও সেটাও কিন্তু সলভ করা যায়, ঠিক আছে? তো তুমি যদি চাও যে আমি এখন একটা বিকল্প পদ্ধতিতে সলভ করি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করো যে বিকল্প পদ্ধতিতে তুমি কিভাবে সলভ করবা, বিকল্প পদ্ধতিতে কিভাবে সলভ করবা ওটা একটু তোমাদের শুধু আমি দেখাই দিই যে বিকল্প পদ্ধতিতে কিভাবে সলভ করতে চাও, বিকল্প পদ্ধতিতে কিভাবে সলভ করবা, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো সর্বপ্রথম আমরা এই যে মানটা বের করে নিলাম, এটা এভাবে বের করব। এরপরে যদি তুমি মনে করো ভাইয়া আমি তো একবারই সূত্র ভুলে গেছি ইউ পাওয়ার ভি এর, তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? তো এটা সলভ করা আরও একটা সহজ ওয়ে আছে, একটা সহজ পদ্ধতি আছে। তো ওই পদ্ধতিকে আমি কিন্তু বিকল্প পদ্ধতি দিলাম, ঠিক আছে? ওটা হচ্ছে বিকল্প পদ্ধতি, যে তুমি খুব সহজেই প্রশ্নটাকে সলভ করতে পারো। এই পদ্ধতিতেও তুমি অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারো, ঠিক আছে? তো দেখো যেটার ইউ পাওয়ার ভি সূত্রটা তুমি ভুলে যাবা, ওইটাকেই পুরোটাকেই ধরে নিবা ওয়াই একটা দেখো যে আমরা ধরে নিব, ধরি ওয়াই ইকুয়াল হচ্ছে জেড সাইন ইনভার্স জেড। এবার তোমার কাজ কি, ওয়াই ধরার পরে তোমার কাজ হচ্ছে আমরা উভয় পক্ষকে খেয়াল করো, ওয়াই ধরার পরে আমরা উভয় পক্ষকে আমরা হচ্ছে লন দিয়ে গুণ করে দিব, উভয় পক্ষকে। তো দেখো আমি যদি উভয় পক্ষকে লন দিয়ে গুণ করি তাহলে এখান থেকে বলতে পারি লন ওয়াই ইকুয়াল হচ্ছে লন এখানে জেড সাইন ইনভার্স জেড, এটা কিন্তু ছিল। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষকে লন দিয়ে গুণ করে, লন দিয়ে গুণ, উভয় পক্ষকে আমরা লন দিয়ে গুণ করে দিলাম। ওকে, এবার কি করতে পারো, এবার যে কাজটা করতে পারো, এখানে লন ওয়াই থাকলো, এই যে পাওয়ার যে আছে এটাকে সামনে নিয়ে আসতে পারো। কেন সামনে নিয়ে আসতে পারো? দেখো ভাইয়া আমরা কিন্তু একটা সূত্র জানি, হ্যাঁ, যে লগ এ এম এন, দেখো তো লগ এ হচ্ছে তার বেজ, এম একটা পাওয়ার, এন হচ্ছে একটা পাওয়ার, এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা এন লগ এ এম এ আকারে কনভার্ট করতে পারি। তো যে মাথার উপর যেটা পাওয়ার থাকবে সেটাকে সামনে নিয়ে আসতে পারি, এই যে মাথার উপর পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এখানে লগের জায়গায় দেখো, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া এখানে তো লগ আছে লন নাই, কোনো অসুবিধা নাই, লগ আর লন মোটামুটিভাবে কিন্তু সেম ভ্যালুই প্রদান করে, ঠিক আছে? তো দেখো লগের জায়গায় লন থাকতে পারে, কারণ দেখো লনের বেজ কত ই আর লগের বেজ কত এ, পার্থক্য এটুকাই যে লন ই এম এন। কি ক্লিয়ার? তো আচ্ছা
এখন একটা জিনিস লক্ষ্য রাখো, তাহলে আমরা কি করতে পারি, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, আবার সামনে পাওয়ার থাকলে মাথার উপর উঠাতে পারি। তো এই সূত্রটা যদি তুমি বুঝতে পারো, এটা একটা সূত্র, সূচক লগারিদমের, এটা কিন্তু লগারিদমের একটা সূত্র, ঠিক আছে, অনেকেরই কিন্তু জানা আছে এই সূত্রটা। আচ্ছা, এবার একটু জিনিস দেখো, তাহলে এই পাওয়ারটাকে যদি সামনে আমরা নিয়ে আসি, তাহলে এখান থেকে বলতে পারি সাইন ইনভার্স জেড, আর এখানে থাকলো কি লন জেড বলতে পারি। এখন এটা কেন আমরা ওয়াই ধরে লন দ্বারা গুণ করলাম ভাইয়া, এটা গুণ করার কারণ আমরা ইউ ইন্টু ভি ফর্মুলাতে নিয়ে চলে আসব। আচ্ছা, এখন তোমরা লক্ষ্য করো তো, আমরা যদি উভয় পক্ষকে জেডের সাপেক্ষে আমরা অন্তরজ করি, কারণ বের করতে বলেছিল জেডের সাপেক্ষে, তাহলে জেডের সাপেক্ষে যদি উভয় পক্ষকে অন্তরজ করি, তাহলে আমরা এখানে বলতে পারি ডি ডি জেড লন ওয়াই ইকুয়াল ডি ডি জেড সাইন ইনভার্স জেড ইন্টু লন জেড, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা উভয় পক্ষকে কি করলাম, উভয় পক্ষকে আমরা জেডের সাপেক্ষে অন্তরজ করছি, ঠিক আছে, অর্থাৎ উভয় পক্ষে আমরা ডি ডিজেড আমরা উভয় পক্ষ থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এবার তোমরা লক্ষ্য করো, এবার আমরা অন্তরজ করে ফলাফলটা কি পাচ্ছি, এদিকে একটু বসাই, দেখো দেখো তো, লন এক্স মানে লন জেড, এখানে জেডের সাপেক্ষে না, তাহলে লন জেডের অন্তরজ কি 1/z। আচ্ছা, এখানে ওয়াই আছে, কিন্তু কার সাপেক্ষে অন্তরজ করছি, জেডের সাপেক্ষে, তাহলে ওয়াইয়ের আবার কি হবে, আবার অন্তরজ, তাহলে ওয়াইয়ের অন্তরজ কি বলো তো, ওয়াইয়ের অন্তরজ কি, ওয়াইয়ের অন্তরজটা কি, ওয়াইয়ের অন্তরজ হচ্ছে y1, ওয়াইয়ের অন্তরজ কি y1, অথবা এটাকে তুমি বলতে পারো dy dz। কি ক্লিয়ার তো? আচ্ছা, যারা এখনও ক্লিয়ার হও নাই বিষয়টা দেখো, একটু সিম্পলি ভাঙি, মনে করো ddx লন ওয়াই নিচ্ছ, হ্যাঁ, তাহলে দেখো লন ওয়াই আমরা কার সাপেক্ষে অন্তরজ করছি, এক্সের, তাহলে প্রথমত আমরা ঘুমিয়ে অর্থাৎ চোখ বন্ধ করে আমরা কল্পনা করে নেব যে এটা হচ্ছে এক্স, তাহলে লন এক্সের অন্তরজ কি 1/x। এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো এক্স নয়, এটা ওয়াই, তাহলে ওই ফাংশনটাকে আবার অন্তরজ করতে হবে, এটাই হচ্ছে আমাদের চেইন রুলস, শিকল পদ্ধতি। মূল ফাংশন যদি না হয় আবার তাকে এক্সের সাপেক্ষে অন্তরজ করতে হবে। তাহলে এবার দেখো ওয়াইয়ের অন্তরজ কি dy/dx, কারণ এক্সের সাপেক্ষে অন্তরজ। একইভাবে আমরা এখানে জেড ছিল, তাহলে ওয়াইটাকে জেডের সাপেক্ষে অন্তরজ করলে 1/z মানে 1/y, এটা যেহেতু ওয়াই, এটা তো জেড নয়, তাহলে কি এর আবার অন্তরজ, তাহলে ওয়াইয়ের অন্তরজ কি dy dz। কি ক্লিয়ার তো? আচ্ছা, এখন দেখো আমাদের বামপক্ষ এক্সের সাপেক্ষে মানে জেডের সাপেক্ষে অন্তরজ করা কমপ্লিট হলো, এবার ডান পক্ষকে আমরা জেডের সাপেক্ষে অন্তরজ করব। তো এখন দেখো ডান পক্ষকে আমরা হচ্ছে জেডের সাপেক্ষে আমরা কিভাবে অন্তরজ করব একটু বুঝো। এইটা দেখো তো, এখান থেকে কি আমরা বলতে পারি না যে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে কি বলতো ভি, তাহলে দেখো ইউ ইন্টু ভি আকারের ফর্মুলা চলে আসছে না, তাহলে ইউ আকারের ইউ ইন্টু ভি আকার যদি আসে তাহলে তার ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলা ছিল দেখো ইউকে স্থির রেখে ভি এর অন্তরজ, তাহলে ডি ডিজেড ভি হচ্ছে কি লন জেড, প্লাস ভিকে স্থির রেখে, তাহলে লন জেডকে স্থির রেখে ডি ডিজেড হচ্ছে ইউ, তাহলে এই দিকটা আমি মিশাই দিলাম, তাহলে এখানে কি হচ্ছে বলো তো ডি জিডে, এখানে সাইন ইনভার্স জেড। কি ক্লিয়ার তো? আচ্ছা, এখন তোমরা লক্ষ্য রাখো, দেখো এখানে আমরা হচ্ছে এখান থেকে যা পাচ্ছি 1/y dy/dz, এটা থাকলো, সাইন ইনভার্স জেড এটা এখানে থেকে গেল সাইন ইনভার্স জেড। আচ্ছা, এখন দেখো তো লন জেডের সাপেক্ষে যদি তুমি অন্তরজ করো, তাহলে লন জেডের অন্তরজ কি ভাই 1/z। এবার এখানে লন জেড থাকলো, দেখো তো ভাইয়া জেডের সাপেক্ষে যদি সাইন ইনভার্স জেডের অন্তরজ করো তাহলে তার ফর্মুলাটা কি হবে, যে ফর্মুলাটা হবে 1/√1 - z²। এখন দেখো ওয়াইকে যদি তুমি ডান দিকে পাঠাই দাও, আমাদের মান বের করতে বলেছিল dy/dz, ওয়াইকে যদি এদিকে পাঠাই দাও তাহলে দেখো তো এটাকে কি হয়, সাইন ইনভার্স জেড /z প্লাস হচ্ছে লন জেড /√1 - z², 1 - z²। কি ক্লিয়ার তো?
আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের অন্তরজ কিন্তু কমপ্লিট। আমরা দেখো ডিওয়াই ডিজেড এর মান বের করতাম, বের হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে ওয়াই কি অপরাধ করলো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই দেবো। তাহলে অতএব ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল ওয়াই এর মান কত ছিল, এই যে যেটা ধরেছিলা, যে ওয়াই এর মান ধরেছিলা কত, জেড সাইন ইনভার্স জেড, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই দেবো। আর বাকি যা থাকবে এগুলো কিন্তু থেকে গেল, সাইন ইনভার্স জেড বাই জেড প্লাস লন জেড ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। এটাই কিন্তু আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? তো ক্লিয়ার? এই প্রশ্নটা কি এই নিয়মে, ব্যতিক্রম নিয়মে কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা একটু কমেন্টে জানাও। এই প্রশ্নটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো। ক্লাসগুলো করলেই ভাইয়া তোমরা অনেক কিছুই বুঝতে পারবা, অনেক কিছুই শিখতে পারবা। হ্যাঁ, আবদুল্লাহ জামান বলেছো, জি ভাই অসংখ্য ধন্যবাদ। শরীফ আহমেদ ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের হচ্ছে আমাদের ক্লাসটিকে শেয়ার করে দাও এবং তোমরা কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, ঠিক আছে? আমরা কিন্তু আরও প্রশ্ন সলভ করব। অন্তরীকরণ আজকে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। ওকে, অন্তরীকরণ নিয়ে ভয় পাও কেন? কেন ভয় পাও? এই তোমরা ভয় পাও কেন? হ্যাঁ, ভয় পেতে হবে নাকি? আচ্ছা, তাহলে তোমরা কিন্তু ভয় পেও না, আমি আছি তো, নাকি? আচ্ছা, ওকে। এখন দেখো এই প্রশ্নটি, দেখো যে জেড এফ অফ এক্স সাইন এক্স দেওয়া আছে, ওয়াই এর মানটা দেওয়া আছে এটা। তবে দেখাও যে দুইবার অন্তরোজ করে, দেখো ওয়াই টু আছে না, ওয়াই টু মানে কয়বার অন্তরোজ? দুইবার অন্তরোজ করে এটা ইকুয়াল 0 আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে ওই মানগুলো আমরা আগে নিয়ে নিই, ঠিক আছে? তো আমরা এখানে জানি, দেখো এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে সাইন এক্স, এটা কিন্তু আমাদের দেওয়া ছিল। তাহলে অতএব এফ অফ আর সাইন ইনভার্স এক্স, তাহলে এখান থেকে বলতে পারি সাইন আর সাইন ইনভার্স এক্স, এটাই তো থাকে নাকি, যে সাইন আর সাইন ইনভার্স এক্স, এটা আমাদের থাকছে। তাহলে ওয়াই এর মানটাই হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, এফ অফ আর সাইন ইনভার্স এক্স মানে এক্সের জায়গায় আমরা আর সাইন ইনভার্স এক্স এটা বসাই দিলাম। কি তোমরা মূল জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যদি এটা বসাই দিই, ঠিক আছে? এখন দেখো আমাদের যেটা মান দেওয়া ছিল, তো আমাদের যেটা দেওয়া ছিল একটু আমরা বসাই নিই, যে ওয়াই ইকুয়াল এফ আর সাইন ইনভার্স এক্স, এটা দেওয়া ছিল। ভয় পেও না ভাইয়া, ভয় পেও না। দেখো ওয়াই ইকুয়াল এফ আর সাইন ইনভার্স এক্স, এই যে মানটা যদি এখানে বসাই দিই তাহলে কি হয়, সাইন আর সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ফাংশনটা যদি আমরা এখন অন্তরজ করি, তাহলে সাইন এটাকে এক্স ধরে কজ এক্স, তারপরে আবার এটার অন্তরজ আমাদের বের করতে হবে দুইবার। তো আমরা এটাকে একটু সহজভাবে উপস্থাপন করা যায় কিনা একটু খেয়াল করো। যদি এই সাইনটাকে এদিকে পার করে দিই তাহলে কি এটাকে আমরা বলতে পারি না যে সাইন ইনভার্স ওয়াই, এটা বলতে পারি তো। আর এখানে দেখো আর সাইন ইনভার্স এক্স, এটা কিন্তু আছে। এই সাইনটাকে আমরা এদিকে পার করে নিলাম, তাহলে দেখো দুই দিকে একটা একটা করে ফাংশন হয়ে গেল। তাহলে এখন আমরা কি করতে পারি, উভয় পক্ষকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরজ করতে পারি। তো আমরা যদি উভয় পক্ষকে এখন এক্সের সাপেক্ষে অন্তরজ করি তাহলে দেখো কি পাচ্ছি, আমরা ডিডিএক্স নিলাম, বাম পক্ষে ডিডিএক্স সাইন ইনভার্স এখানে ওয়াই, এবার দেখো ইকুয়াল ডিডিএক্স আর সাইন ইনভার্স এক্স, এটা আমরা পাচ্ছি। ক্লিয়ার তো? আচ্ছা, এখন খেয়াল করো আমাদের টোটাল অন্তরজ করতে হবে কয়বার? দুইবার। আমরা কিন্তু এখন পর্যন্ত একবারও অন্তরজ করি নাই, আমরা কিন্তু প্রথমবার এখন অন্তরজ করব, ঠিক আছে? দেখো তো সাইন ইনভার্স এক্স এর অন্তরজ কি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এক্সের সাপেক্ষে অন্তরজ করছি, বাট এখানে কি এক্স চলক যুক্ত মান আছে? এটা না, এটা কি ওয়াই। তাহলে যদি যার সাপেক্ষে অন্তরজ করবা ওই চলকটা যদি এখানে না থাকে তাহলে ওইটার কি করতে হবে, আবার অন্তরজ করতে হবে। এটাই হচ্ছে শিকল পদ্ধতি। যতক্ষণ পর্যন্ত মূল ফাংশন আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, তাকে অন্তরজ করতেই থাকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এখন ক্লিয়ার হও। আবার দেখো ওয়াইকে যদি অন্তরজ করি তাহলে ওয়াইয়ের অন্তরজ কি, y1 ইকুয়াল কি, ক্লিয়ার তো? তাহলে সাইন ইনভার্স এটাকে ধরে নিলাম এক্স, সাইন ইনভার্স এক্স এর অন্তরজ কি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা এক্স নয়, এই জন্য আবার এর অন্তরজ, তাহলে ওয়াই এর অন্তরজ কি, y1। এবার দেখো
ডিডিএক্স আর হচ্ছে কি এখানে ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে বাইরে বের করে দিলাম। এবার দেখো তো ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্সের অন্তরজ কী হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা পেলাম তো নাকি? এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি লক্ষ্য রাখো তো, এখানে পাচ্ছি y1√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এখানে পাচ্ছি r√1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমরা পেলাম, আমরা কোনাকুনি গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার খেয়াল করো, এবার দেখো যে এই যে আমরা এই বিষয়টা পেলাম, এখন এখানে দেখো যে আবার আমাদের অন্তরজ করতে হবে, কারণ আমরা কয়বার অন্তরজ করব টোটাল বলো তো? আমরা টোটাল অন্তরজ করব কিন্তু 2 বার, বাট আমরা এখানে কয়বার অন্তরজ করেছি? 1 বার অন্তরজ করেছি, তাহলে 1 বার অন্তরজ করেছি, বাট আমাদের অন্তরজ করতে হবে 2 বার, তাহলে এখন এটাকে আবার অন্তরজ করব। কিন্তু যদি রুটাভারযুক্ত মান থাকে তাহলে অন্তরজ করা আমাদের জন্য একটু ঝামেলার হয়ে যায়, এই জন্য আমরা কি করব, এই রুটাভারযুক্ত মানটাকে উঠাই দেব। তাহলে রুটাভারযুক্ত মানটাকে উঠাই দিলে কি করতে হবে আমরা কিন্তু সবাই জানি না কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই দিকটা মিশাই দিলাম। এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে বাম পক্ষে আমরা কি লিখতে পারি? বাম পক্ষে লিখতে পারি y1 স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, নাকি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ডান পক্ষে দেখো আর স্কোয়ার, আর ওখানে রুটটা উঠে গেল, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা পুনরায় অন্তরজ করব, কারণ আমাদের অন্তরজ করতে হবে কয়বার? 2 বার। তাহলে আমরা যদি এখানে লিখি যে আবার অন্তরজ করে পাই, আবার এক্স এর সাপেক্ষে অন্তরজ করে পাই, ঠিক আছে? তাহলে তুমি যদি আবার এক্স এর সাপেক্ষে অন্তরজ করো তাহলে এটা হচ্ছে এখন ইউ আর এটা হচ্ছে ভি। এখানে y1 স্কোয়ার এটা কিন্তু ধ্রুবক নয়, কারণ এটা হচ্ছে অব্যক্ত ফাংশন, 2 চলক বিশিষ্ট ফাংশন। তাহলে এখন দেখো এটা হবে ইউ আর এটা হবে ভি, তাহলে ইউ ইন্টু ভি এর ফর্মুলা কিন্তু আমরা জানি যে ইউকে স্থির রেখে ডিডিএক্স ভি প্লাস ভিকে স্থির রেখে ডিডিএক্স ইউ, অর্থাৎ আমরা ইউ ইন্টু ভি এর ফর্মুলা আমরা এখানে বসাই দিলাম, অ্যাপ্লাই করেছি, তাই না? তাহলে ইউকে স্থির রেখে ভি এর অন্তরজ প্লাস ভিকে স্থির রেখে ইউ এর অন্তরজ। আবার এখানে দেখো এই জায়গাতে আর যেহেতু একটা ধ্রুবক মান সেহেতু আমাদের কোনো প্যারা নাই, আমরা এখন চিল। তাহলে দেখো আর স্কোয়ার এখানে থেকে গেল, আর স্কোয়ারটা ধ্রুবক বাইরে বের করে দিলাম, আর এখানে ডিডিএক্স হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের থাকলো। কি ক্লিয়ার তো? আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরজ করেছি। আচ্ছা, শরীফ আহমেদ বলেছ, অসংখ্য ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ মামা তোরে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, এখন যদি আমরা এখান থেকে অন্তরজটা করি তাহলে আমরা ফলাফলটা কি পাবো একটু লক্ষ্য রাখো। দেখো y1 স্কোয়ার এটা কিন্তু থাকলো, এটার অন্তরজ, তাহলে 1 এর অন্তরজ কত ভাইয়া? 1 এর অন্তরজ 0। এক্স স্কোয়ারের অন্তরজ কত? -2x, কারণ চিহ্নটা কি ছিল? মাইনাস ছিল। এবার প্লাস দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার এটা থাকলো। এবার দেখো y1 স্কোয়ার এর অন্তরজ, y1 কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, তাহলে প্রথমত আমরা এক্স ধরে নিব, তাহলে এক্স স্কোয়ার মানে কি n এক্স, n মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে কত? 1, কিন্তু এটা তো এক্স নয়। তাহলে আবার যদি y1কে এক্স এর সাপেক্ষে আমরা অন্তরজ করি তাহলে y1 এর অন্তরজ কি হবে? y2। কি ক্লিয়ার তো? একটু বিষয়গুলো ভালো করে বুঝবা, ঠিক আছে? মনে করো যে ডি ডিএক্স ওয়াই স্কোয়ার এর তুমি অন্তরজ বের করছো, ওয়াইটাকে প্রথমে এক্স ধরে নিব। কেন ধরে নিব বলো তো? কারণ হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরজ করছি। তাহলে এটাকে যদি মনে মনে তুমি কল্পনা করে নাও যেটা এক্স, তাহলে এক্স স্কোয়ারের অন্তরজ কি? এন এক্স, n মাইনাস 1। এবার কথা হচ্ছে এটা তো এক্স নয়, তাহলে আবার এর অন্তরজ, তাহলে ওয়াই এর অন্তরজ কি? ওয়াই এর অন্তরজ হচ্ছে y1। তাহলে এই জায়গায় দেখো 2y1, কারণ এটাকে মনে মনে এক্স আমরা ধরে নিয়েছিলাম। তাহলে সেম একইভাবে যদি আমরা ডিডিএক্স y1 স্কোয়ার নিই, তাহলে প্রথমে দেখো এটাকে এক্স ধরে নিব, তাহলে n
এক্স এন মাইনাস ওয়ান, এটা এক্স নয় ওয়াই ওয়ান, এই জন্য ওয়াই ওয়ানের অন্তরজ, ওয়াই ওয়ানের অন্তরজ কি, ওয়াই ওয়ানের অন্তরজ হচ্ছে ওয়াই টু। এই তো ক্লিয়ার, কি কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, এবার লক্ষ্য রাখো, এখন আমরা যদি এটাকে অন্তরজ করে এখানে পেলাম, এবার এখানে দেখো আর স্কোয়ার ধ্রুবক থেকে গেল, ওয়ানের অন্তরজ জিরো, মাইনাস টু ওয়াই স্কোয়ার, তাহলে টু ওয়াই ওয়াই ওয়ান, দেখো এক্স পাওয়ার এন, এন এক্স, এক্স নয় আবার অন্তরজ, কি ক্লিয়ার? সবগুলোকে আমরা একদিকে এখন লিখে নিব। তাহলে একদিকে যদি লিখে নিই, দেখো তো আমরা কি পাচ্ছি, আমরা এটাকে যদি একদিকে গুণ করে বসাই তাহলে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার। এখন এটা দেখো যে প্লাস হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকলো টু ওয়াই ওয়ান ওয়াই টু, এটা থাকলো। আর এটাকে এ পাশে পার করে নিই, তাহলে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস, প্লাস আর স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে কত, জিরো। এটা আমরা পাচ্ছি, কি ক্লিয়ার তো? আচ্ছা, চয়ন ক্লিয়ার বলেছ। এবার দেখো ভাইয়া, এই যে আমরা মানটা লিখলাম, এটা থেকে একটা জিনিস দেখো তো, যে আমরা কি উভয় পক্ষকে টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান দিয়ে ভাগ দিয়ে দিতে পারি না? তাহলে উভয় পক্ষকে যদি টু ওয়াই ওয়ান দিয়ে ভাগ করে দাও, মানটা কি আমাদের ছোট হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কি করব, মানটাকে ছোট করে নেব। তাহলে টু ওয়াই ওয়ান দিয়ে যদি ভাগ করে নিই, তাহলে আমাদের কি থাকবে দেখো তো, আমাদের থাকবে মাইনাস এক্স ওয়াই ওয়ান, তারপরে প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে ওয়াই টু, এরপরে দেখো প্লাস হচ্ছে আর স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো। এটাকে যদি তুমি একটু সাজিয়ে লিখো, দেখো তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস আর স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো। দেখো তো আমাদের অন্য কিছু কি প্রমাণ করতে বলেছিল? না, এটাই প্রমাণ করতে বলেছিল। এই যে দেখো, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এটাই আমাদের প্রমাণিত, যেহেতু দেখাতে বলেছিল মানে কি, শোড, দেখাতে বলেছিল মানে হচ্ছে শোড, আমরা এটাকে শোড করে দিলাম, আমরা দেখাই। এবং এই টাইপের প্রশ্নগুলো বোর্ডে আসে। দেখো আমরা কিন্তু সবাই কিন্তু সহজ প্রশ্নগুলোই কিন্তু সলভ করতে অভ্যস্ত, বাট সৃজনশীল কিভাবে প্রশ্নগুলো আসতে পারে, এই জিনিসটা যদি তুমি ধরতে না পারো, বা তোমার প্রশ্নটাতে কি চেয়েছে তুমি যদি এটা বুঝতে না পারো, তাহলে কিন্তু ভাই সৃজনশীল প্রশ্ন তুমি সলভ করতে পারবে না। কারণ দেখো, একই প্রশ্ন যখন আমরা বই থেকে সলভ করি আমাদের কাছে খুবই সহজ মনে হয়, বাট ওই প্রশ্নটা যদি কোশ্চেনে উঠে থাকে তাহলে আমাদের কাছে কি মনে হয়, খুবই কঠিন, কোথা থেকে আসলো। এই যে দেখো কোথা থেকে আসলো, এটা তোমাকে ধরতে শিখতে হবে। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য তোমাকে হচ্ছে বেসিক সহকারে পড়তে হবে, কি ক্লিয়ার তো? তাহলে দেখো সৃজনশীল কতভাবে একটা প্রশ্ন আসতে পারে, এইভাবেই কিন্তু সমন্বয় করে তোমাদের জন্য সাজেশানগুলো তৈরি করা হয়েছে। আর এই টাইপের সৃজনশীল প্র্যাকটিস করবা মানে তোমাদের এই টাইপের বাইরে আর পরীক্ষায় আসবে না, হুবহু কমন পাবা না, বাট এই টাইপের প্রশ্নগুলো পাবা। সো তোমরা মনে করে নিও না যে সোহেল ভাই যে কয়টা প্রশ্ন করাচ্ছে এগুলোই মনে হয় পরীক্ষায় আসবে, এগুলোই আসবে না, বাট এই টাইপের প্রশ্নগুলো আসবে, কি ক্লিয়ার তো? ওকে, তাহলে চয়ন রয় তুমি কমেন্ট করেছো, ভাইয়া তোমরা অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে ক্লাস করতেছো, তোমাদের এই লাইভে ক্লাস করাটাই আমাকে অনুপ্রেরণা দিবে, ঠিক আছে? অর্থাৎ আমি আমার ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো, তোমরা লাইভে থাকলেই আমাকে ক্লাস করতে কিন্তু খুব ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এখন যে প্রশ্নটা সলভ করব এটা, হ্যাঁ, তো ওয়াইয়ের মানটা দেওয়া আছে আমাদের, ওয়াই ডি স্কোয়ার ওয়াই মানে কয়বার অন্তরজ, দুইবার অন্তরজ করে এর মান বের করতে বলেছে, দুইবার অন্তরজ করে এর মান নির্ণয় করতে বলেছে, যে দুইবার অন্তরজ করে এর মানটা কত হয় এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আসলে ডি ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16। আমাদের এখানে মান নির্ণয় যেটা ছিল, যে এটা দুইভাবে প্রশ্নটা আসতে পারে, হ্যাঁ, এটা আমি তোমাদের একটু বলি, যে মান নির্ণয় থাকতে পারে, আবার এখান থেকে এর প্রমাণটা আসতে পারে, যে এটা ইকুয়াল প্রমাণ করো যে 16। দুইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে, যে আমাদের প্রশ্নটা আসতে পারে যে এটা ইকুয়াল হচ্ছে 16 প্রমাণ করো, অথবা এর মান নির্ণয় করো, এটা কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে দুইভাবে। আমি কিন্তু দুইভাবে রেখে দিলাম।
ভাইয়া কমন আসবে, হ্যাঁ বিজয় বলেছো ভাই কমন আসবে কি করে? 100% কমন আসবে ভাইয়া। টপিকগুলো টাইপগুলো তোমরা কমন পাবা পরীক্ষাতে, ঠিক আছে? আমি কিন্তু অনেকগুলো প্রশ্নই তোমাদের সলভ করে দিব। আচ্ছা, এখন লক্ষ্য রাখো, এই যে ওয়াই এর মানটা দেওয়া আছে, তোমরা সকল বোর্ডেই কমন পাবা। হ্যাঁ, এটা কিন্তু সকল বোর্ডের জন্য, এটা কিন্তু সকল বোর্ডের জন্য। আচ্ছা দেখো, যে আমাদের যেটা এফ অফ এক্স দেওয়া আছে, আমাদের এখানে আমাদের এফ অফ 2x এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে এফ অফ 2x ইকুয়াল হচ্ছে কি সাইন 2x, এটা আমরা বের করে নিলাম। যেখানে দেওয়া আছে আমরা যদি মানটা বসাই, দেখো দেয়া আছে y ইকুয়াল 8 প্লাস 5 এফ অফ 2x, আর এখানে হচ্ছে রুট ওভার। এখন দেখো যে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা মানটা আগে বসাই দিই, যে y ইকুয়াল হচ্ছে রুট ওভার 8 প্লাস 5 এফ অফ 2x এর মান কি সাইন 2x, এটা আমরা বসাই দিলাম। এখন আমাদের দুইবার অন্তরজ করতে হবে। টোটাল কয়বার অন্তরজ করতে হবে? দুইবার। তো দেখো, যদি আমরা এইটাকে টোটালি অন্তরজ করি, প্রথমে রুটযুক্ত মান আছে মানে ঝামেলা হবে। তাহলে আমাদের রুটযুক্ত মান থাকলে আমরা কি করব? আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে আমরা যদি এটাকে বর্গ করে দিই, তাহলে এখান থেকে দেখো ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার, এটাকে বর্গ করলে রুট উঠে যায়, তাহলে 8 প্লাস 5 সাইন 2x, এটা আমরা পাচ্ছি। এখন যদি আমরা এটাকে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরজ করি, তাহলে দেখো যে আমরা যদি উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরজ করি, তাহলে ডিডিএক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল ডিডিএক্স, আমরা হচ্ছে 8 প্লাস 5 সাইন 2x, আমরা কি করলাম? ডিডিএক্স উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরজ করলাম। কয়বার অন্তরজ করতে হবে? দুইবার। আমাদের দুইবার অন্তরজ করে কিন্তু মানটা বের করতে হবে। ওকে, আচ্ছা এবার লক্ষ্য রাখো, আমরা যদি ওয়াই স্কোয়ারকে অন্তরজ করি, তাহলে আমাদের ফলাফলটা কি আসছে? 2y/1। এটা একটু আগে বলে দিলাম, এক্সের সাপেক্ষে অন্তরজ করছো মানে এটাকে এক্স ধরে নিতে হবে প্রথমে, এক্স পাওয়ার এন এন এক্স, এটা এক্স নয়, এই জন্য আবার এক্স তার অন্তরজ। কি ক্লিয়ার তো? আচ্ছা এবার দেখো 8 এর অন্তরজ কত? 0, আর এখানে 5 থাকলো। দেখো 0 প্লাস হচ্ছে এখানে 5 থাকলো, আর সাইন 2x এর অন্তরজ কি? সাইন 2x এর অন্তরজ হচ্ছে cos 2x। এটা যেহেতু x নয় 2x, তাহলে আবার এর অন্তরজ, কারণ এটা কি শিকল পদ্ধতি, যে মূল ফাংশন না আসলে কি করতে হবে? আবার তার অন্তরজ, তাহলে ddx 2x, এটা আমরা পাচ্ছি। আচ্ছা এখন খেয়াল করো যে 2y/1 এটা থাকলো, এখানে দেখো যে ddx 2x মানে কত? 2x এর অন্তরজ কত? 2। এই 2 যদি 5 এর সাথে গুণ হয়, তাহলে 10 cos 2x, এটা আমরা পেলাম। কি ক্লিয়ার তো? দেখো যে সাইন 2x এর অন্তরজ করলাম cos 2x, এটা মূল ফাংশন নয়, এই জন্য আবার এর অন্তরজ। এখন দেখো যে আমাদের কিন্তু টোটাল তোমাকে অন্তরজ করতে বলেছে কয়বার? দুইবার। দুইবার অন্তরজ করে মানটা বের করতে বলেছে। তাহলে আবার আমরা এটাকে অন্তরজ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আবার অন্তরজ করে পাই, আবার অন্তরজ করে পাই। হ্যাঁ, এক্সের সাপেক্ষে কিন্তু আমাদের অন্তরজ করতে হবে, দুইবার যেহেতু বলেছে। তাহলে আবার দেখো ডিডিএক্স 2y ইন্টু y1, আবার দেখো ডিডিএক্স 10 cos 2x, এটা। আচ্ছা তোমরা এটুকু বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। তোতা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোতা, ক্লাসে আসছো তুমি? আচ্ছা এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, তোমরা একটু কমেন্টে জানাও যে এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো কি না। বিজয় বলেছো ক্লিয়ার অ্যাজ ওয়াটার, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, পানির মতো ক্লিয়ার নাকি? আচ্ছা ফারজানা ক্লিয়ার। ওকে, এখন দেখো দেখো এটাকে তুমি আবার অন্তরজ করবা, কারণ আমাদের দুইবার অন্তরজ করে মান নির্ণয় করতে বলেছে অথবা প্রমাণ করতে বলেছে 16, এটা থাকতে পারে। তো দেখো এখন কথা হচ্ছে দুইবার যখন অন্তরজ করবা তুমি, তো এটাকে ধরে নিবা ইউ আর এটাকে ধরে নিবা ভি, কারণ দেখো ইউ ইন্টু ভি, আর এখানে যা ছিল তাই। তাহলে আমরা যদি এটাকে ইউ ইন্টু ভি ফর্মুলায় লিখি, তাহলে আমরা বলতে পারি ইউকে স্থির রেখে ভি এর অন্তরজ, তাহলে ডিডিএক্স y1 প্লাস y1কে স্থির রেখে ডিডিএক্স 2y, এটা আমরা লিখলাম। আর এই দিকে যা ছিল এটাকে আমরা এখন লিখে রেখেই দিই, পরে একসাথে অন্তরজ করছি, যে ডিডিএক্স 10 আর হচ্ছে cos 2x, এটা এখানে থাকলো। আচ্ছা আমরা ওইদিকে কি বসালাম? শুধু আমরা সূত্র বসা দিয়েছি। ওকে, এখন খেয়াল করো এই জায়গায় আসার পরে আমরা কি করব? এখন এটাকে অন্তরজ করি, তাহলে 2i থাকলো,
y1 এর অন্তরজ কি হবে বলো তো? y1 এর অন্তরজ y2। এখানে দেখো y1 থাকলো 2y, তাহলে 2 ধ্রুবক 2 থাকলো, আর y এর অন্তরজ কি y1। কি ক্লিয়ার তো? y এর অন্তরজ কি y1, y এর অন্তরজ কি y1। এবার এখানে দেখো cos 2x, তাহলে মাইনাস cos 2x মানে কি মাইনাস sin 2x। 2x কি মূল ফাংশন নয়, তাহলে আবার অন্তরজ, তাহলে 2, তাহলে এই পাশে আসলে মাইনাস 20 sin 2x, এটা আমরা পাচ্ছি, অন্তরজ করে নিলাম। এবার আমি যদি এটাকে এই পাশে পার করে দিই, তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি, 2y2 2y1 স্কোয়ার প্লাস হচ্ছে 20 sin 2x, এটা আমরা পেলাম, ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা এখন তোমরা বলো তো উভয় পক্ষ থেকে আমরা 2 2 2 বাদ দিতে পারি তো? 2 দিয়ে ভাগ করতে পারি, y1 y এগুলো দিয়ে না, শুধু 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে কি থাকে, y2 প্লাস, এবার দেখো তো 2 দিয়ে ভাগ করেছি, তাহলে y1 স্কোয়ার প্লাস এখানে কি আছে দেখো তো, যে 10 sin 2x, এটা আমাদের মান আসলো। কি ক্লিয়ার তো? আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের তো এটা আসলে প্রমাণ করতে বলে নাই, আমাদের মানটা বের করতে বলেছে। দেখো এটা যেটা আসলো সেটা দেখো, এই অংশ এসেছে y1 স্কোয়ার মানে dy dx স্কোয়ার, এটা এসেছে। এবার এই জায়গায় 2y স্কোয়ার এর মানটা কিন্তু আমরা জানি না। তাহলে এখন যদি আমরা এর মানটা বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের কি হবে, আমাদের মানগুলো কিন্তু চলে আসবে। কি ক্লিয়ার তো? আচ্ছা এখন কথা হচ্ছে দেখো এটা মানটা বের করার জন্য বা মানটা বের করার জন্য আমরা কি করতে পারি এটা আমরা এখন একটু দেখব। হ্যাঁ লক্ষ্য রাখো যে এখানে যা ছিল y2 এটা মিলে গেছে, y1 স্কোয়ার এটাও মিলে গেছে, তো y স্কোয়ার আছে না, y স্কোয়ার, তাহলে y এর মানটা আনার জন্য আমাদের কি করতে হবে, y স্কোয়ার মানে কি দেখো তো √8 + 5f of 2x স্কোয়ার না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি এই 2y স্কোয়ারটা বানাতে চাই তাহলে আমরা কিভাবে বানাতে পারি। হ্যাঁ অথবা তুমি যদি মনে করো যে ভাইয়া আমি হচ্ছে ডিরেক্ট মান বসাই দিব, সেটাও কিন্তু বসাতে পারো, কোনো অসুবিধা নাই। যদি তুমি ডিরেক্ট মান বসাও সেটাও কিন্তু বসানো যায়, কারণ এটার মান আমরা জানি। যদি তুমি ডিরেক্ট বসাও দেখো ডিরেক্ট বসালেও আসবে, যেহেতু মান নির্ণয় বলেছে। খেয়াল করো এখান থেকে আমরা এটার মানটা দেখো, এটার মানটা কত পাচ্ছি লক্ষ্য রাখো, যে y2 কত বলো তো, y2 মানে কি d2y বাই dx স্কোয়ার, আমরা ডিরেক্ট মানটা বসাই দিই। y1 স্কোয়ার মানে কি dy dx তার উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, -10 sin 2x, এটা আমরা পেলাম যে এটার মান হচ্ছে কত, -10 sin 2x। কি ক্লিয়ার তো? আচ্ছা দেখো আমরা যদি এখানে মানটা বের করে নিই, কারণ আমাদের মান বের করতে বলেছে যে প্রদত্ত রাশি। খেয়াল করো তো আমরা যদি মানটা বসাই দিই আমাদের কি ছিল, যে y d2y বাই dx স্কোয়ার আর প্লাস হচ্ছে dy বাই dx স্কোয়ার প্লাস হচ্ছে 2y স্কোয়ার। আমরা মান বসাই দিই, খেয়াল করো এখানে যদি মান বসাই এই দুইটা মিলে মানটা কত, এটা -10 sin 2x, এই তো নাকি। আর এখানে দেখো তো 2 থাকলো y স্কোয়ার, y এর মান যদি এটা হয় তাহলে y স্কোয়ারের মান মানে কি √8টা উঠে যাবে। তাহলে দেখো তো কি আসছে 8 + 5 f of 2x মানে কি sin 2x, তাহলে এখানে sin 2x, এই তো আমরা পাচ্ছি। মানটা বসাই দিলাম, y এর মান দেওয়া ছিল, y স্কোয়ার মানটা বের করে দিলাম। এখন দেখো টোটালটা যদি আমরা সলভ করি কি পাচ্ছি, -10 sin 2x প্লাস 2 দিয়ে গুণ করে দাও তাহলে কত 16 প্লাস 10 sin 2x। দেখো তো এই যে প্লাস sin 2x প্লাস sin 10 2x মাইনাস এটা কেটে গেল, তাহলে থাকলো কত 16। তাহলে এটাই কিন্তু আমাদের মান নির্ণয়। যদি প্রমাণ করতে বলতো তাও কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারতাম। দেখো চমৎকার।